একটা স্টুডেন্ট যখন সে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তার আসলে কি কি গাইডলাইন আগে ফলো করা উচিত, কতদিন আগে অ্যাপ্লাই করা উচিত, ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলি কিভাবে অ্যারেঞ্জ করা উচিত? ভিসা কয়দিনে পাইলেন? ভিসা পাওয়া হয়েছে 8 দিনে। আচ্ছা, মানে কয়টা ওয়ার্কিং ডেজ লাগলো? 6 ওয়ার্কিং ডেজ। যদি পার্টিকুলারলি পারা যায়, আমার মেজর যেটা ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তাহলে সেটা আমার জন্য সোনা পে সোহাগা যেটা হিন্দিতে বলে আর কি। ট্রিপলয়ের সাথে কানেক্ট হয়েই হয়তো আমার সেই দরজাটা খুলে যায়। স্কলারশিপের কথা বলতে গেলে আমি সামহাউ দি আদার 3000 এক্সপেক্ট করছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমি 6000 অ্যাভেল করতে পেরেছি। So 6,000 is a lot of money in terms of pound when we bring into the conversion of Bangladesh. Around near to 10 লাখ টাকা। Out of 10 ট্রিপলয়ে কত দিবেন? Oh, obviously 10 out of 10. এখানে কোনো কোশ্চেন আছে? আমি একটা জিনিস পার্টিকুলারলি স্টুডেন্টদের জন্য বলতে চাই যে বড় শহর না, বড় দেশ না, বড় বিশ্ববিদ্যালয়ে যাও, তাহলে সেইখান থেকেই হয়তোবা সাকসেসটা শুরু হতে পারে। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার এন্ড সিইও অফ ট্রিপলয়। সো রেগুলারের মতো নতুন ভিডিও নিয়ে আসা মানে কিন্তু সাকসেস স্টোরি। আলহামদুলিল্লাহ, জানুয়ারি ইনটেকের ফার্স্ট সাকসেস অলরেডি আমরা পেয়ে গিয়েছি। আমি পরিচয় করে দিচ্ছি সাগর ভাইয়ের সাথে। সাগর ভাই রিসেন্টলি ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছে অ্যাস্ট্রো ইউনিভার্সিটি থেকে। তো কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস টু ট্রিপলয়। সো আসলে আমি ভিডিও শুরু করার আগে কিছু কথা আসলে বলে নেওয়াটা ভালো। আসলে আমরা লাস্ট 5 ইয়ার্স ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং অল্প অল্প করে আমরা সাকসেসের দিকে যাচ্ছি। সো আমাদের এই 5 বছরের মধ্যে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে ইউকের বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে কাজ করার ক্ষেত্রে। সো ভাইয়া অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে এবং আমি কিছুদিন আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম যে আসলে আমি কোন কোন টেকনিকগুলি বা ট্রিক্সগুলি আমরা এই জানুয়ারি ইনটেকের জন্য আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি বা আমি করেছি, বা আসলে কোন ট্রিক্সগুলো আসলে স্টুডেন্টের ফলো করা উচিত জানুয়ারি ইনটেকে তাই স্মুথ প্রসেসিংয়ের জন্য। সো সেই ট্রিক্সের ফার্স্ট সাকসেস কিন্তু এটা ছিল যে ভাইয়ার কিন্তু কোনো ইউকে ইন্টারভিউ হয়নি, মাত্র সে ভাইয়া হলো গিয়ে মাত্র 5 ওয়ার্কিং ডেজে ভাইয়ার কিন্তু ভিসা পেয়ে গিয়েছে। সো এই ব্যাপারে ডিটেলসে কথা বলবো। তো ভাইয়া, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স ভিসা পাওয়ার পর? ভাই কেমন লাগে? ভিসা পাওয়ার পর অনুভূতিটা বরাবর ডিফারেন্ট থাকে। সাচ আ বিগ জার্নি, এটা খুবই চ্যালেঞ্জিং একটা জার্নি ছিল আমার জন্য। এভরি ফেজে আমি অনেক কিছু শিখতে পেরেছি, সেটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আলটিমেটলি সোনার হরিণ যখন পেয়েছি, তো সেটা তো সোনার হরিণটা ভাই আমার স্টুডেন্টের জন্য ভাই একটু দেখা দেন প্লিজ। ইনফরমেশনগুলো একটু ঢেকে আমরা একটু আমাদের স্টুডেন্টকে দেখাই। দিস ইজ দ্য সোনার হরিণ। আসলে অনেকেই দেখার পরে ভাইয়া বলে যে আসলে ইউকের ভিসা বা সোনার হরিণ নাকি। ভাইয়া আসলে আপনারা যারা এই ধরনের ব্যাড কমেন্ট করেন যে ইউকেতে আসলে পরে জীবন শেষ বা ইউকেতে আসার পরে হয়তোবা আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, হয়তোবা আপনার প্ল্যানিংটা ভালো ছিল না, হয়তোবা আপনার যেই ইউনিভার্সিটি চয়েস করছেন সেই ইউনিভার্সিটি হয়তো আপনার জন্য ছিল না। সো ইউকে ভিসাটা রাইট নাও পাওয়াটা কিন্তু মোটামুটি কম চ্যালেঞ্জিং না, যেহেতু ভিসা রিফিউজাল হচ্ছে লাস্ট সেপ্টেম্বর ইনটেক থেকে। সো সেই জায়গা থেকে আসলে রাইট নাও আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে এটা অনেকটাই সোনার হরিণের মতো, বাট যদি এটা সঠিক প্ল্যানিং থাকে সেক্ষেত্রে আসলে খুব বেশি টাফ কল না। সো ভাইয়া, অনেক কথা অনেক গল্প হবে আপনার সাথে আজকে, অনেক এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করবো। সো আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যদি ভাই একটু শেয়ার করতেন আপনার সাথে। আসলে আপনার পড়াশোনার কোথা থেকে বাংলাদেশ থেকে করেছেন, কতটুকু আপনি দেশের বাইরে থেকে পড়াশোনা করেছেন। তো আসলে আমাদের এডুকেশনের সাথে দেশের বাইরে এডুকেশন আসলে আমরা কতটুকু পিছিয়ে আছি নাকি এগিয়ে আছি কোন কোন সেক্টরে, যদি একটা ডিটেলস আসলে আমরা ইউকেতে পড়ে যাচ্ছি। ফার্স্ট স্টেপে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি ভাই শেয়ার করতেন। প্রথমত আমি দেশেই পড়াশোনা করি 8-10টা ছাত্রছাত্রীর মতো, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের দেশে কিছু চ্যালেঞ্জেস থাকে, যেটার কারণে শিক্ষা প্রতিষ্ঠান স্মুথলি পরিচালনা হয় না। তো তখন দেখা যায় যে স্টুডেন্টরা অ্যাট দি এন্ড অফ দ্য ডে সবচেয়ে বেশি হ্যাম্পার হয় যখন একাডেমিক্যালি গ্যাপের মধ্যে পড়ে। তো ইনিশিয়ালি আমার ফ্যামিলি থেকে একটা প্রেশার ছিল যে দেশের বাইরে পড়তে পারলে ভালো। তো সেই সুবাদে আমি ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়া থেকে আমার স্কুলিং কমপ্লিট করি। তো তখন আমি যেটা দেখতে পাই যে আমি ক্লাস 9 ইন্ডিয়াতে যাই। জি, ক্লাস 9 ইন্ডিয়াতে যাই। সেখান থেকে আমি আলটিমেটলি কমপ্লিট করি আমার স্কুলিং, ক্লাস 10 ইকুইভ্যালেন্সি, তারপর পরবর্তীতে এ লেভেলস করি ওখান থেকে। এরপর পরবর্তীতে দেশে আসি। দেশে আসার মাঝখানে একটা ট্রানজিশন ছিল, তো অনেক সময় পর তারপর আবার ইন্ডিয়াতে ফেরত গিয়েই আমি ব্যাচেলার্সটা কন্ডাক্ট করি। ব্যাচেলার্সটা আমার ইন্ডিয়া থেকে কমপ্লিট হওয়ার পর পরবর্তীতে দেশে কোন স্টেটে আপনার ছিল? সো প্রথমে আমার স্কুল ছিল দার্জিলিংয়ে, এটা হলো গিয়ে ওয়েস্ট বেঙ্গল প্রভিন্সে ইন্ডিয়াতে। তো একটা হিল স্টেশন, অনেক পপুলার, বাংলাদেশিদের জন্য সবাই অনেক পরিচিত সেটার সাথে। টকিং অ্যাবাউট এডুকেশন আউটদের অনেক ডিফারেন্ট ছিল। আমি দেশের একদম ফার্স্ট ইয়ার স্কুলেই পড়াশোনা করেছি,
অনেকেই জানে হার্টকো ইন্টারন্যাশনাল স্কুল, পর্যায়ক্রমে আমি সিব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলেও ছিলাম ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে। ওইখানেও ইংলিশেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা দেওয়া হয়। বাট চ্যালেঞ্জেস যেটা ছিল সেটা হলো কি আমরা অনেক টেকনোলজিক্যালি এখানে পড়াশোনা করি। ক্লাস 6 থেকে আমরা ইংলিশ মিডিয়ামে দেখা যাচ্ছে ক্যালকুলেটের সাথে অভ্যস্ত হয়ে যাই। তো পড়াশোনাটা আমাদের কমপ্লিটলি হয়ে যাচ্ছে মানে অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজদের সাথে ইকুইভ্যালেন্স একটা রেখে। বাট ইন্ডিয়াতে যাওয়ার পর আমি ট্রেডিশনাল কিছু মেথডস দেখি, যে আমরা যেরকমটা শুনতাম যে গুরুকুল সিস্টেম অফ এডুকেশন, শিক্ষা প্রতিষ্ঠানের থেকে লেখাপড়া করা, তো ওরা এখনো অর্থোডক্স বিলিফ রেখে মডার্ন সিলেবাসের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করে স্টুডেন্টদেরকে বেস্ট আউটকামটা প্রোভাইড করার চেষ্টা করে। যেখানে আমার ক্লাস 10 পর্যন্ত আমি ক্যালকুলেটর অ্যাক্সেস পাইনি, where I had to solve complicated mathematics problem যেগুলো আমরা ও লেভেলসের সিলেবাসে করে থাকি without using calculator, যেখানে আমার সায়েন্স এবং হিউম্যানিটিজের সাবজেক্টগুলো কম্পালসারি ছিল। সো দ্যাট ওয়াজ আ এক্সপোজার। অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য মেইন ব্যাচেলর ইন্ডিয়ার কোন স্টেট থেকে করলেন? জি, আমি চেন্নাই থেকে, তামিলনাড়ু স্টেট থেকে আমি আমার ব্যাচেলার্স করি এসআরএম ইউনিভার্সিটি থেকে। পরবর্তীতে সেই প্রতিষ্ঠানের নাম এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়ে যায়। ইউনিভার্সিটিটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমার যতটুকু জানা আছে যে এটা টপ নচ ইউনিভার্সিটি। ইফ নট মানে আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে বলতে পারবো যে ইট ফলস আন্ডার দ্য টপ 2-3 ইউনিভার্সিটিজ অফ দ্য কান্ট্রি ইন টার্মস অফ প্রাইভেট ইউনিভার্সিটি। আর ইউনিভার্সিটি থেকে আমার ওইখানেও স্কলারশিপ ছিল। সো অ্যাকচুয়ালি সার্ক কান্ট্রিজের স্টুডেন্টদের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্কলারশিপ প্রোভাইড করা হয়। অ্যাডিশনালি আপনার যখন অ্যাকাডেমিক্স ভালো থাকে তখন অ্যাডিশনাল কিছু বেনিফিট পাওয়া যায়, সেক্ষেত্রে আমিও অ্যাভেল করতে পেরেছিলাম। আমি সেখান থেকে ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করি। সেটা 3 ইয়ার্স প্রোগ্রাম, জাস্ট লাইক ইউকে। কারণ দেখা যাচ্ছে যে বেশিরভাগ কান্ট্রিতে 4 ইয়ার্সের ব্যাচেলার্স হয়, বাট ইন্ডিয়াতে 3 ইয়ার্সের ব্যাচেলার্সগুলোই বেশি হয় অ্যাপার্ট ফ্রম ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে কি ভাই ইন্ডিয়া থেকে তাহলে কি ওরা ব্রিটিশ কারিকুলাম কি ফলো করতেছে? আই উডেন্ট সে যে ওরা ব্রিটিশ কারিকুলাম এক্স্যাক্টলি ফলো করছে, বাট অনেক সিমিলারিটিস আছে তাদের মধ্যে, বিকজ মেবি আমাদের তো 1 বছর কমে যায়, কিন্তু রাইট নাও কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার। যেহেতু আপনার বাংলাদেশে আসলে যখন আমরা কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার করে বা পাবলিক ইউনিভার্সিটি থেকে যখন ব্যাচেলার করে, আসলে এমনি সেটা 4 বছরের হয়। সেক্ষেত্রে আসলে পলিটিক্যাল সিচুয়েশন বা সেশন জটের কারণে আসলে সেটা হয়তো বা 5 বছর বা 5.5 বছর হয়ে যায়। যখন আমরা আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টগুলিকে যখন আমরা বিভিন্ন ইউকে ইউনিভার্সিটিগুলিতে বা অন্যান্য কান্ট্রি ইউনিভার্সিটিতে যখন আমরা অ্যাপ্লাই করি, তখন ন্যাশনাল ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি আসলে আমাদের না কয়েক ধরনের ডেট থাকে আমাদের সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টগুলিতে, যে এক্সাম হেল্ড অন এত সাল, ট্রান্সক্রিপ্ট পাবলিশ হয়েছে এত তারিখে এত সালে, আবার ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়েছে এত তারিখে। সো ডিফারেন্ট ডেট থাকে। আসলে অনেক সময় ইউনিভার্সিটি কনফিউজড হয়ে যায় আসলে স্টুডেন্টের পাসিং এর আলটিমেটলি কোনটা। সো এই দিক থেকে আসলে যদি কোনো স্টুডেন্ট যদি তার ব্যাচেলার বা মাস্টার যখন দেশের বাইরে থেকে করে, আসলে সেটা কিন্তু এক্স্যাক্টলি যতটুকু টাইম লাগে অতটুকুই টাইম লাগতেছে। কারণ আসলে আমরা বলতে পারি আসলে টাইম ইজ মানি। এখন যেহেতু একটা বছর অনেক বড় একটা সময় আছে এবং এখানে ইনভেস্টমেন্টও আছে, শুধুমাত্র যে ইউনিভার্সিটি টিউশন ফিস দেওয়াটাই এরকম না। একটা স্টুডেন্ট যখন তার স্টুডেন্ট রুটে থাকে, তার আরও অনেক কিছু এক্সপেন্সেস থাকে, যে তার ইউনিভার্সিটির পারপাস যাওয়া আসা, দেন হলো গিয়ে সেই লাইফটা লিড করা। সো এটা যদি আসলে একটু শর্ট করা যায় সেক্ষেত্রে আসলে সবার জন্যই ভালো হয়। সো ভাইয়া তারপরে ভাতেন আপনি বাংলাদেশে চলে আসলেন, দেন বাংলাদেশে ভাইয়ার নিজস্ব বিজনেস ছিল। সো ভাইয়া সেই জায়গা থেকে আবার আপনি ফার্স্ট মাস্টার্সে আবার বাংলাদেশে ভর্তি হন, সেই ব্যাপারটা যদি একটু বলতেন। তো দেখা যাচ্ছে যে ব্যাচেলার্সের পর যখন আমি মাস্টার্সের যাওয়ার একটা সবসময় ইচ্ছা তো অবভিয়াসলি থাকে, আর এখন ন্যূনতম হয়তো বা একটা চাহিদা থাকে সবার যে মাস্টার্সটা কমপ্লিট করতেই হয়। সো ওইখান থেকে আমার তখন আমি এমবিএর জন্য ভালো সুযোগগুলো খুঁজি, বিকজ আমার ব্যাকগ্রাউন্ডটা তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তো মাস্টার্সটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকেই আমার করার চাহিদা ছিল। তো দেখা যাচ্ছে যে টপ নচ ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের দেশের ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি যেগুলো প্রাইভেটে, ওরাও খুব ভালো কম্পিটিটিভ একটা ব্যাপার স্যাপার ওদের থাকে। বাট যদি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা যখন আমরা বিদেশে সিলেকশন করি ইউনিভার্সিটি, আমরা সবাই গুগলে গিয়ে এই জিনিসটা টাইপ করি যে ইউনিভার্সিটির কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা কত। যখন সেটা দেখি তখন দেখা যায় আমাদের দেশের টপ নচ ইউনিভার্সিটিগুলো 900, 800, অনেক ক্ষেত্রে 1000-এও আসে না। তো তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি কি আমাদের ডিগ্রিটা কি ইজ ইট ওয়াইজ, তখন একটা চ্যালেঞ্জ আসে। অথচ আমরা কিন্তু অনেক কম্পিটিটিভ এনভায়রনমেন্টে পড়াশোনা করি দেশে, টকিং অ্যাবাউট নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এএইউবি, আইইউবি। বাট আমারও ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর। সো আমি সেটা 2022-তে স্টার্ট করি, অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যান এক্সপ্রেসিভ জার্নি ইন ব্র্যাক ইউনিভার্সিটি। বাট এমবিএ করার তাড়নাটা সবসময় ছিল।
তো সেখান থেকে যখন দেখলাম যে এমবিএ এর জন্য আমার ইচ্ছে হচ্ছে না দেশ থেকে পারসিউ করার, বাট যেহেতু ব্যবসায় আমি এককভাবে ছিলাম না, আমার মোরলেস আমার অনেকগুলো হেল্পিং হ্যান্ডস ছিল, পাশাপাশি আমার বাবা আমার পার্টনারশিপ শেয়ার করতো আমার সাথে। তো সেই ক্ষেত্রে আমার ওই লাক্সারিটা ছিল আমি যেন এই ফ্রি টাইমে মাস্টার্স একটা পারসিউ করি। সেইভাবেই আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি সেকেন্ড একটা উইচ উইল রিলেট উইথ মাই এডুকেশন ইন দ্য ল্যাটার পার্ট অফ মাই ক্যারিয়ার, ওইভাবে আমি নির্ভর করে একটা সাবজেক্ট সিলেক্ট করে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্সটা পারসিউ করি। বাট দ্য আলটিমেট গোল ওয়াজ টু conduct or myself being pursued in business administration, অথবা যদি পার্টিকুলারলি পারা যায় আমার মেজর যেটা ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তাহলে সেটা আমার জন্য সোনা পে সোহাগা যেটা হিন্দিতে বলে আর কি। তো এটা আমার জন্য খুবই ভালো হতো। তো দেখা আপনার সাথে ট্রিপলের সাথে কানেক্ট হয়েই হয়তো আমার সেই দরজাটা খুলে যায়। আলহামদুলিল্লাহ। সো ভাই তারপর যদি বলি যে ভাই আপনার আসলে ইউকে চয়েস করার কি ভাই আপনার অন্য কোনো কান্ট্রির প্রতি প্রেফারেন্স ছিল নাকি, এবং সেখান থেকে আসলে অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে কি কি আসলে রেজাল্ট বা আউটকাম আসে আর কি, সেটা যদি একটু বলতেন ভাই। জি, এখন আমরা সবাই যারা মাস্টার্স বা ব্যাচেলার্সের জন্য যখন আমরা বাইরে থেকে লেখাপড়ার কথা চিন্তা ভাবনা করি, তখন মোরলেস 3-4টা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো প্রেফারেন্সগুলো সবার মধ্যে বেশি কাজ করে। যেমন ইউএসএ সবার আগে সবাই উইকডে ডেস্টিনেশন হিসেবে ধরতে চায়, পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড কিংডম। সো টকিং অ্যাবাউট এডুকেশন অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইন বাংলাদেশ, সবার আগে কিন্তু আমরা ব্রিটিশদের কথা চিন্তা করি বা ব্রিটিশার্সদের কথা চিন্তা করি, বিকজ উই ওয়ের কলোনাইজড বাই দেম। তো অনেক রেলেভেন্স আছে আমাদের সাথে, আমাদের এডুকেশনাল ব্যাপারগুলো কারিকুলামগুলো কিন্তু অনেক ইন্সপায়ার্ড ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর ইউনাইটেড কিংডম। আমারও এরকম অভিজ্ঞতা ছিল। তো প্রাথমিকভাবে আমি একদম যখন বাইরে পড়ার চিন্তাভাবনা থাকে 2013 সালে, সেখান থেকে আমার জার্নিটা শুরু হয় স্টাডিং অ্যাব্রডের জন্য। কিন্তু আমি 11 বছর পর 2024 সালে অবশেষে ধরতে পারি সোনার হরিণটা। তো আমার জার্নিটা মোরলেস 11 বছরের বিদেশ যাত্রার ক্ষেত্রে। বাট ইউনাইটেড কিংডম ওয়াজ অলওয়েজ ওয়ান অফ দ্য টপ মোস্ট ডেস্টিনেশন দ্যাট আই ওয়ান্টেড টু পারসিউ মাই এডুকেশন ফ্রম। আর ইউকের ক্ষেত্রে যেটা হয় যে যখন আমি ইউকে অ্যাজ এ ডেস্টিনেশন সিলেক্ট করি, তখন আমি ব্রাউজ করা স্টার্ট করি আমার পসিবল ওয়েতে, গুগল থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে। তখনই আচমকা একদিন হঠাৎ করে আপনার ভিডিওটা দেখা হয়, নিউজিল্যান্ডের ভিডিও, রাইট। আমি নিউজিল্যান্ডের ভিডিও দেখে খুবই ইন্সপায়ার্ড হই, বিকজ আমি এরকম একটা জায়গায় যেতে চাচ্ছিলাম যেখানে ভিড় কম, স্টুডেন্টদের একদমই আনাগোনা নেই, আবার রেকগনাইজড এডুকেশন প্রোভাইড করে। সো যেহেতু আমার কানাডাতে 2বার এবং অস্ট্রেলিয়াতে 2বার, 4বার ভিসা রিফিউজ আছে পূর্বে, তো আমি কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া তো চান্স নিতে চাচ্ছিলাম না। আর সিন্স কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওরা ওদের টকিং অ্যাবাউট ল অ্যান্ড এভরিথিং সব কিছু অনেক সিমিলার। সো তখন দেখা যায় আপনার থেকে আমি এই ক্ষেত্রে শিক্ষাটা নেই যে নিউজিল্যান্ডে হয়তো একটু কমপ্লিকেটেড হবে বিকজ অফ মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ রিফিউজাল ফ্রম অস্ট্রেলিয়া। তো তখন আমার কাছে মনে হয় যে ওয়াই নট সিলেক্ট বেটার ইউনিভার্সিটি দেন সিলেক্টিং আ কান্ট্রি। যেহেতু এই 4টা দেশে ইংলিশ স্পিকিং কান্ট্রি অ্যান্ড মোরলেস 4টা ইউনিভার্সিটি কিন্তু টপ 300 ইউনিভার্সিটি গুলা অ্যাকোমোডেট করে। তো আমাদের টার্গেটটা যদি এরকম থাকে যে আমরা ইউনিভার্সিটি নির্বাচন করি, কারণ যেখান থেকে আমাদের ডিগ্রিটা আসবে ওইটা ম্যাটার করবে আমাদের ক্যারিয়ারটাকে শেপ করতে, অ্যাপার্ট ফ্রম কোন দেশ থেকে পড়ে আসছি এটা থেকে। সো তখনই ইউকে অ্যান্ড অ্যাস্টন অবভিয়াসলি। আচ্ছা, এখানে আমি একটা ইন্টারাপ্ট করি আর কি। ভাইয়া যখন আমাদের কাছে আসে, ভাইয়ার আসলে ভাই আমাদের নিউজিল্যান্ডের ভিডিওটা দেখে আসে। তো আসলে নিউজিল্যান্ডের যে ভিডিওটা ছিল ভাই, আসলে সেক্ষেত্রে আমার আসলে সোশ্যাল মিডিয়াতে নিউজিল্যান্ড পারপাস আসলে খুব যে বেশি ইনফরমেটিভ ভিডিও সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে যে রয়েছে এরকম না। তো আমি ট্রাই করেছিলাম আমার ইন থেকে যতটুকু বেস্ট পসিবল অপশনস বা রিসার্চ করে আসলে একটা ইনফরমেটিভ ভিডিও তৈরি করার জন্য। দেন সেই ভিডিও থেকে আসলে আমরা অনেক বেশি একটা সাপোর্ট পাই বা একটা এঙ্গেজমেন্ট হয় আমাদের সাবস্ক্রাইবারদের সাথে, যে একটা ইন্টারাকশন করা, যে তারা অফিস ভিজিট করতেছে। তো সেইভাবে আসলে সাগর ভাই আমাদের অফিসে আসে একদিন স্টাডি নিউজিল্যান্ডের ব্যাপারে। দেন আসলে ভাইয়ার যেহেতু প্রিভিয়াসলি একটা আপসেট ছিল যে ভাই আসলে 4বার কানাডা এবং অস্ট্রেলিয়াতে রিভিউজ ছিল, 2বার অস্ট্রেলিয়াতে, 2বার কানাডাতে। তো সেক্ষেত্রে আসলে আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমি যদি আবার ভাইয়াকে নিয়ে যদি আমি নিউজিল্যান্ডে কাজ করি, সেক্ষেত্রে কুড বি চান্স থাকে যে হয়তো বা যেহেতু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ইয়াটা একই রকম পলিসিগুলি, তো হয়তো বা চান্স থাকে যে নিউজিল্যান্ড একটা রিফিউজাল আসতে পারে।
সো সেই জায়গা থেকে আমি ভাইয়াকে নিউজিল্যান্ড প্লাস হলো ইউকে দুটারই আমি কাউন্সিলিং করি, এবং ইউকের বেশ কিছু ভালো ইউনিভার্সিটির ব্যাপারে ভাইকে আমি সাজেশন দিই। মিডল ক্লাস যে ইউনিভার্সিটিগুলি রয়েছে, যাদের টিউশন ফিস অ্যারাউন্ড 13,500-14,000 সেই অপশনগুলি ভাইকে আমি শেয়ার করি, এবং পাশাপাশি টপ টিয়ার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যে অ্যাস্টন, ব্রুনেল বা ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, এই টাইপের ইউনিভার্সিটিগুলো ভাইয়ের সাথে আমি আলাপ আলোচনা করি। সেই জায়গা থেকে ভাইয়া ফাইনালি মনে হচ্ছিল যে যেহেতু আমি এডুকেশনের উপরে ইনভেস্ট করছি, সো আসলে আমি যদি 14,000-15,000 পাউন্ড যেটা আমি এফোর্ড করতে পারি, দেন আমি 17,000-18,000 পাউন্ড আমি এফোর্ড করতে পারবো। এখানে 2-3,000 পাউন্ড যদি আমার এক্সট্রা যদি আমার খরচও হয়, আমার যদি একটা ভালো একটা ডিগ্রি পাই, ভালো একটা আমি সার্টিফিকেট পাই, দেন আসলে মনে হচ্ছে ওই 3-4,000 পাউন্ড খুব একটা বেশি প্রবলেম হবে না। এটা কিন্তু একটা বুদ্ধিমান স্টুডেন্টের কিন্তু কাজ এটা, যে আসলে ভাই আমি যদি বাংলাদেশ থেকে যদি আমি 50% টিউশন ফিস দিয়ে যাই, এবং আমি যদি আসলে আমার বাজেট যদি জাস্ট খালি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা যদি আমি এক্সট্রা করি, সেটা আসলে আমার মনে হয় যে বেশি সুইটেবল অপশনস রেদার দেন আমি আসলে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরে আসলে আমি একটা হাই হতাশে পড়ে যাওয়ার থেকে। কারণ অনেক স্টুডেন্ট থাকে যে আসলে 10,000 পাউন্ড 12,000 পাউন্ডের মধ্যে খুব চিপেস্ট ইউনিভার্সিটি কি রয়েছে যেটা কস্ট খুবই কম। সো ওইখান থেকে আসলে যখন স্টুডেন্ট যখন ব্যাচেলারটা বা মাস্টার্সটা কমপ্লিট করে, তখন আলটিমেটলি যে এই কম্পিটিটিভ কান্ট্রিগুলিতে আসলে আপনি যেটা সুইটেবল চাকরি বা একটা ভালো স্পন্সর পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এখানে আসলে আপনি কিন্তু এভারেজ ইউনিভার্সিটি থেকে আপনি আপনার ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করেছেন। সো দ্যাট ওই এন্ড থেকে যদি আপনি যেটা ভালোটা ইউনিভার্সিটি যদি আপনি অ্যাপ্লাই করেন, ভালোটা ইউনিভার্সিটি যদি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চান্সেসটা অনেক হাই থাকে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে যে সেক্ষেত্রে কিন্তু ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পর কিন্তু আপনার উপরে যে একটা কমপ্লায়েন্সের যে ইস্যুটা থাকে, সেই ইস্যুটা কিন্তু অনেকটাই কম থাকে। সেই ব্যাপারে এখন ভাইয়ার সাথে কথা বলবো যে ভাইয়া ভিসা কদিনে পাইলেন? ভিসা পাওয়া হয়েছে 8 দিনে। 8 দিনে? আচ্ছা, মানে কয়টা ওয়ার্কিং ডেজ লাগলো ভাই? 6 ওয়ার্কিং ডেজ। 6 ওয়ার্কিং ডেজ। তো 6 ওয়ার্কিং ডেজ আসলে যেটা নিয়ে আমি বলতেছিলাম যে আসলে আমি চেষ্টা করছি যে আসলে আমি যেই স্টুডেন্টগুলিকে যে জানুয়ারি ইনটেকের জন্য যে মিডল অফ নভেম্বরের মধ্যে আমি যে ফাইলগুলি আমি সাবমিট করতে পারবো, আমি মানে একটু কনফিডেন্ট ছিলাম যে এই স্টুডেন্টগুলো আসলে ইন্টারভিউ ফেস করা লাগবে না। আপনার ইন্টারভিউ হয়েছে? না, আমার ইন্টারভিউ হয়নি। এক্স্যাক্টলি, মাত্র 6 ওয়ার্কিং ডেজে ভাইয়া ভিসা পেয়েছে, এবং কোনো উইদাউট ইউকে ভিসা ইন্টারভিউ। আসলে আমি নিজেকে এক্সপার্ট বলবো কি, আসলে আমি নিজেকে কি বলবো আসলে জানি না, বাট আমি আসলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা ট্রাই করছি, এবং আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি। সো ভাইয়া, অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন, এবং আপনার টিউশন ফিস কত ছিল, স্কলারশিপ কত পেলেন, এবং অ্যাস্ট্রনটা আসলে ভাই আমি তো বললাম যে আমার মতো করে যে আপনার চয়েসটা কেন ছিল অ্যাস্ট্রন, আপনি আসলে ফাইনালি কেন আপনি চয়েস করছেন অ্যাস্ট্রন? অলরাইট, তো যখন আমি মাল্টিপল অপরচুনিটিস পাই আপনাদের কাছ থেকে টু অ্যাপ্লাই ফর নাম্বার অফ ইউনিভার্সিটিস যেগুলো টপ টিয়ারে ছিল, অ্যান্ড আপনি আমাকে ভালো করে ব্রিফ করছেন রিগার্ডিং ফিউ ইউনিভার্সিটিস যেগুলো বাজেট ফ্রেন্ডলি। সো যেখানে আই গেস আমরা দুজন একত্রে অ্যাগ্রি করতে পেরেছি সেটা হলো কি, আমি চাই ইউনিভার্সিটি যেখানে পড়বো সেটা যেন এমন একটা ইউনিভার্সিটি হয় যেখান থেকে বের হওয়ার পরে ওই ডিগ্রিটার একটা ভ্যালু থাকে। মানে আমাকে যদি ফিউচারে কারোর কাছে নিজেকে বিক্রি করতে হয়, তখন যেন আমি সে ইমপ্রেসড হয় যে হি হ্যাজ ইট ইন হিমসেলফ। তো ওইটা আমার জন্য অনেক বড় একটা ফ্যাক্টর ছিল, ডিসাইসিভ ফ্যাক্টর। সো যখন আমি ওইগুলো নিয়ে রিসার্চ করছিলাম নিজের মতো করে, তো অ্যাস্টনের কিউএস র্যাঙ্কিং, যেখানে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের উপরে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ওরা 66, এটা লাইক মিরাকুলাস। এরকম একটা ইউনিভার্সিটিতে নিজে পড়তে পারবো, অ্যাকসেপ্টেড হবো, সেটাই সৌভাগ্যের ব্যাপার। ওয়ার 75% ইজ দ্য 50% ইজ দ্য অ্যাকসেপ্টেন্স রেট অফ এভরি স্টুডেন্ট দ্যাট অ্যাপ্লাইজ ফর দ্যাট ইউনিভার্সিটি। পাশাপাশি তখন আরও বেশি মধুর হয় ব্যাপারটা যখন কিনা আমার প্রিভিয়াস একাডেমিক রেজাল্টস প্লাস আপনাদের অনেক দক্ষতার কাছে আমি অ্যাস্টনের থেকে খুবই তাড়াতাড়ি অফার লেটারটা অ্যাভেল করতে পারি। স্কলারশিপের কথা বলতে গেলে আমি সামহাউ দি আদার 3,000 এক্সপেক্ট করছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমি 6,000 অ্যাভেল করতে পেরেছি। সো 6,000 is a lot of money in terms of pound when we bring into the conversion of Bangladesh. Around near to 10 লাখ টাকা। 9,60,000। হ্যাঁ, 9,60,000 টাকার ভাইয়া কিন্তু একটা স্কলারশিপ পেয়েছে অ্যাস্ট্রো ইউনিভার্সিটি থেকে। সো মনে হচ্ছে যে ভাই আপনার স্কলারশিপ, আপনার টিউশন ফিসটা 23,500 পাউন্ড, বাট আপনি যদি এই স্কলারশিপগুলি যদি আপনি অ্যাভেল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার স্কলারশিপ 17,000-18,000 পাউন্ডে চলে আসতেছে। সো আপনি অন্যান্য ইউনিভার্সিটি, লন্ডন বেসড যে ইউনিভার্সিটিগুলিতে আপনি ভালো কোনো সাবজেক্ট যদি অ্যাপ্লাই করতে চান, আপনার ভাই নর্মালি আপনার বাজেট থাকে যে 16,000, 18,000 বা 17,000 পাউন্ড টিউশন ফিস। তো সেই জায়গাতে যদি আপনি যদি এই টাইপের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আসলে আপনার হয়তো বা 2,000-3,000 পাউন্ড আপনার হয়তো বা একটু বাড়তি আপনাকে খরচ করতে হচ্ছে, বাট এটার আউটকামটা কিন্তু খুবই সুন্দর।
হ্যাঁ, তারপরে ভাই সাবজেক্ট ভাই কোনটা ছিল আপনার? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। যেহেতু আপনি বিজনেস করতেছেন, সো আলটিমেটলি আপনার বাংলাদেশে কামব্যাক করার পর আসলে আপনার এই সাবজেক্টের উপরেই কাজ করবেন বা আপনার কোম্পানিতে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো ভাই এখন ট্রিপলের সাথে ভাই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ভাই? বলতে পারবো যে আমার যেহেতু 4টা ভিসা রিফিউজাল আছে আগে, তো সেই ক্ষেত্রে আমার 4টা কোম্পানির সাথে কাজ করা হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট 4টা কোম্পানি সিলেক্ট করার আগে অনেকগুলো কোম্পানির সাথে ভিজিট করে তাদের থেকে কাউন্সিলিং নেওয়ারও সৌভাগ্য হয়েছিল। সো যেই 4টা কোম্পানির সাথে আগে কাজ করেছি, আমি কাউকেই কাঠগড়ায় দাঁড়া করাবো না, সবাই সবার তরফ থেকে অনেক স্মুথ ওয়েতে আমার ফাইলটা প্রসেস করার চেষ্টা করেছে। বাট সামহাউ দি আদার দেখা যাচ্ছে যে আমি হয়তোবা আমার লাকটা ফেভার করেনি তখন। এমন না যে আমার এখনকার ডকুমেন্টেশন তখনকার থেকে ভালো, বরাবরই ডকুমেন্টেশন ওয়াজ অলমোস্ট দ্য সেম। বাট এখানে একটু আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তো আমাদের একটা লাকের একটা ব্যাপার থাকে। সো ট্রিপলয় ভিডিওটা যখন দেখি, তো সেইভাবে 8-10টা এজেন্সিতে যখন আমি কাউন্সিলিং নিয়ে থাকি, সেভাবে ট্রিপলয়তেও আসা। ট্রিপলয় গেম চেঞ্জিং ব্যাপারটা ছিল হয়তো বা বর্ষণ ভাই। হি হ্যাজ বিন লাইক মোর দেন আ গাইড অর আ কাউন্সিলর, হি হ্যাজ বিন আ ফ্রেন্ড টু মি থ্রু দিস জার্নি। ট্রিপলয়ের প্রত্যেকটা মেম্বারের আন্তরিকতা এবং আমাকে স্টেপ বাই স্টেপ যেই গাইডেন্সগুলো আমার প্রয়োজন হয়, বা আমার যদি কিছু কমপ্লিকেশনস থেকে থাকে, সেই কমপ্লিকেশনসগুলোকে কতটা মিনিমাইজ করে আমাকে টোটাল ফাইলটা গুছিয়ে দেওয়া যেন অ্যাপ্লিকেশনটা স্মুথ হয়। কিছু কিছু ফ্যাক্টরস, যেমন খুবই তাড়াতাড়ি আমরা এই ইনটেকটার জন্য কাজ করি, মেবি টু মিনিমাইজ হোয়াট এভার দ্য অপরচুনিটিস উই হ্যাভ, যেইভাবেই হোক ইউকে ভিআই ইন্টারভিউটা আমরা যদি অ্যাভয়েড করতে পারি, দ্যাট ইজ অলওয়েজ প্লাস পয়েন্ট। সো আই উড সে ট্রিপলয়ের জার্নিটা অনেক রিমার্কেবল আমার জন্য, and it has been a proper investment for the future education of my career. And I guess যখন আমরা ইনভেস্টমেন্টটা করছি নিজের নলেজের উপর, তখনই শ্রেষ্ঠ আউটকামটা পাওয়া যায়। and being a student of the commerce background, profit is ultimate goal for us. So Triploy fetched me with all the etiquettes, all the services, and obviously it shaped I believe near future যদি আমি ওইখানে যাওয়ার সৌভাগ্য হয় এবং পড়ার সৌভাগ্য হয়, জটিলতা এবং প্রত্যেকটা চ্যালেঞ্জেস তো আমি ওভারকাম করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো হয়তোবা একটা সুন্দর ভবিষ্যতের জার্নিটা ট্রিপলয়ের মাধ্যমেই শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো আমরা আশা করি যে অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে অবশ্যই আমরা সাগর ভাইকে সেখানে পাবো, এবং ইনশাআল্লাহ সাগর ভাইয়ের সাথে আমাদের এই কমিউনিকেশনটা আজীবন থাকবে, যাতে সাগর ভাই যাতে ওইখানে গিয়ে আসলে আমাদের ট্রিপলর অ্যাম্বাসেডর হিসেবে যাতে বার্মিংহামে থাকতে পারে আমাদের সাথে। ইনশাআল্লাহ ভাইয়া, তো আসলে বার্মিংহামে আমাদের অনেক বেশি স্টুডেন্ট গিয়েছে প্রিভিয়াসলি, এরকম না। আমাদের ওয়েলস বা কার্ডিফ এবং লন্ডন বেসে ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছে। সো বার্মিংহামে গত ইনটেকে আমাদের একটা স্টুডেন্ট ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটিতে গিয়েছিল, আজহার, এবং সাগর ভাই এবার যাচ্ছে ইনশাআল্লাহ। আলবির ফাইল সাবমিটেড রয়েছে, আলবিও যাবে ইনশাআল্লাহ। সো আমাদের একটা আস্তে আস্তে আমাদের একটা কমিউনিটি বার্মিংহাম বেস হচ্ছে। তো আসলে সব স্টুডেন্টের ফার্স্ট আগে থাকে যে আসলে আমরা লন্ডন যাব বা নিয়ার টু লন্ডন যাব। অনেক সময় এরকম থাকে যে আসলে আমরা জানি যে ভাই ইউকে 4টা কান্ট্রি, ইউকে, ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড। আসলে না অনেক গার্জিয়ান আছে বা অনেক স্টুডেন্ট আছে আসলে সবগুলিকে মিলিয়ে মনে করে যে লন্ডন, রাইট? হ্যাঁ, লন্ডনটা খুব বেশি পপুলার, বাট লন্ডনের পাশাপাশি যে আসলে অনেক বড় বড় সিটি রয়েছে, যেমন বার্মিংহাম কিন্তু সেকেন্ড লার্জেস্ট সিটি ইন দ্য ইংল্যান্ড। সো লন্ডনের পাশাপাশি কিন্তু বার্মিংহাম কিন্তু আপনাদের চয়েসে রাখা উচিত, কারণ সেখানকার লিভিং কস্ট কিন্তু তুলনামূলক লন্ডনের থেকে কম, এবং অনেক চমৎকার চমৎকার ইউনিভার্সিটি রয়েছে, অ্যাস্টন, ওলভারহ্যাম্পটন, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি। সো এই টাইপের অনেক চমৎকার চমৎকার ইউনিভার্সিটি রয়েছে, এবং আমার যতটুকু আমি শুনেছি এবং জানি যে বার্মিংহাম মেইনলি আসলে আপনার মুসলিম অধ্যুষিত আর কি এলাকা, সো সেই ক্ষেত্রে আসলে হালাল ফুড পাওয়াটাও আসলে খুব বেশি ইজি হয়ে যায়, এবং সেখানে স্টুডেন্টের জব অপরচুনিটিসও তুলনামূলক ভালো রাদার দেন অন্যান্য সিটি থেকে। সো সেই জায়গা থেকে কিন্তু বার্মিংহাম আপনাদের চয়েস লিস্টে রাখা উচিত লন্ডনের পাশাপাশি। লন্ডন হয়তো আপনি রাখলেন, বাট বার্মিংহাম এবং অ্যাস্টন কিন্তু অনেক চমৎকার একটা অপশন হতে পারে আপনাদের জন্য। এবং পরবর্তী যে স্টুডেন্টগুলো যাবে, আশা করি ইনশাল্লাহ সাগর ভাইকে হয়তো আমি সেই সাপোর্টটা দিতে পারতেছি না যে বার্মিংহাম আমাদের অনেক বড় কমিউনিটি রয়েছে, ভাই আপনি যান, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ তাকে হেল্প করবে। বাট আমি আগে থেকেই ভাইয়ের কাছ থেকে একটু পারমিশন নিয়ে রাখতেছি যে ভাই আপকামিং ইনটেকে যদি কেউ বার্মিংহামের দিকে যায়, আপনার পক্ষে বা যদি যতটুকু পসিবল সম্ভব তাদেরকে একটু অ্যাসিস্ট করা। আসলে একটা স্টুডেন্টকে তো আসলে বেশি কিছু অ্যাসিস্ট করা লাগে না, জাস্ট তার ফার্স্ট একটা পার্ট টাইম জবের ক্ষেত্রে একটু অ্যাসিস্ট করা, পাশাপাশি তার যে ফার্স্ট টাইম যে অ্যাকোমোডেশন, তো এতটুকু যেটু গাইড করলে পর আসলে একটা স্টুডেন্টের অনেকটাই হেল্প হয়ে যায়।
তো ইনশাআল্লাহ আপনার কাছে সেটা পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, কারণ আমি বরাবরই মানুষের সাথে কানেক্ট করতে পছন্দ করি। আর আমার মনে হয় যখন আমরা হবি নিয়ে কথা বলি আমরা অনেক কিছুই বলি, বাট আমার সবচেয়ে পছন্দের হবি হলো গিয়ে মানুষের সাথে কানেক্টেড থাকা। অ্যান্ড আই বিলিভ আমি নিজেকে প্রিভিলেজড মনে করব যদি আমি ওরকম কিছু সেবা কারোর জন্য আরেকটা ভবিষ্যতের স্টুডেন্টকে দিতে পারি, যেটা আমি এখন পাচ্ছি না, বাট ইনশাল্লাহ আমি যদি ওটার মিডিয়াম হতে পারি, দ্যাট উড বি অ্যামেজিং ফর মি। আউট অফ 10 ট্রিপল কত দিবেন? অবভিয়াসলি 10 out of 10, এখানে কোনো কোশ্চেন আসে না। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে সবসময় ভিডিওতে আসলে আমাদেরকে একটু রেটিংটা নিয়ে রাখি যে আসলে কতটুকু কি হচ্ছে। আবার আমরা কি আপনি কি ট্রিপল সম্পর্কে কিছু অতিরঞ্জিত কিছু বলেছেন নাকি আসলে যেই অনেস্ট রিভিউ ছিল সেটাই দিয়েছেন? আসলে অনেকেই আসলে আমাদের কমেন্টে করে যে হ্যাঁ কত টাকা দিছে, হ্যাঁ কত টাকা দিয়ে ভিডিও করাচ্ছে বা বাটপার এজেন্সি। হ্যাঁ আমি মানে এইটা আমাদের যে তাজওয়ার রাকিন নামে একটা স্টুডেন্ট গিয়েছিল আর কি, যে 12 ঘন্টা ভিসা পাইছে। ভাই আমি ভিডিওর মধ্যে বলে দিছি যে ভাই স্টুডেন্ট 12 ঘন্টা ভিসা পাইছে, এবং আমি বলতেছি ভাই যে স্টুডেন্ট আছে স্টুডেন্ট তার ফেসবুক লিংক দিয়ে দিবেন, আপনি তাকে জিজ্ঞেস করেছে কতক্ষণে সে ভিসা পাইছে। তারপরে ভাই স্টুডেন্ট অনেকে আসলে আমাদেরকে এখানে কমেন্ট করে যে আসলে আমরা ভুয়া বা আমরা কি বলে অতিরঞ্জিত করে আসলে ইনফরমেশন দিচ্ছি। আসলে কি আসলে কতটুকু অতিরঞ্জিত করে দিচ্ছি ভাই? আসলে সবচেয়ে মজার বিষয় হলো কি কারো পার্সপেক্টিভ তো আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, সেটা তার একান্ত ব্যক্তিত্ব উপর নির্ভর করে। কিন্তু যেহেতু রাকিন ভাইয়ের কথাটা উঠলো, তো আমার এখনো স্মরণ আছে যে আমার ফার্স্ট ভিজিট ট্রিপলতে রাকিন ভাইয়ের সাথে আমার ফিজিক্যালি দেখা, তখন রাকিন ভাইয়ের ভিসাটা হয়। তখন 12 ঘন্টার একটা ব্যাপার স্যাপার নিয়ে খুব কথাবার্তা হয়তো বা হয়, কিন্তু 12 ঘন্টার ব্যাপারটা রাকিন ভাইয়ের মুখের থেকে আমি নিজে শুনেছি, আর সেটা আমাকে খুবই ইন্সপায়ার করেছে। অ্যাকচুয়ালি 12 ঘন্টাটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটা ডিপেন্ডস অন পিপল টু পিপল। কারোর ফাইল তো প্রথম হবেই যখন ভিসা অফিসার ধরবে, আর কারোর ফাইল তো লাস্ট হবেই। তো এটাতে তেমন চিন্তা ভাবনা করার কিছু না, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আর অতিরঞ্জিত কিছু বলেছি কিনা, আমাকে যারা চিনে বা জানে, অ্যাটলিস্ট আমার কাছের বন্ধুগণ এবং আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা সবাই জানে আমি কিরকম। তো সেখান থেকে তারা ধারণা করতে পারবে কথাগুলো কি আমি কারোর ইন্সপিরেশন নিয়ে বলছি নাকি আমার সম্পূর্ণ একটা মতামত ছিল। আই গেস দ্যাট শুড সাউন্ড আপ, ওইটাই আমাদেরকে ভালো একটা আইডিয়া দিবে। বাট আমি একটা জিনিস পার্টিকুলারলি স্টুডেন্টদের জন্য বলতে চাই যে বড় শহর না, বড় দেশ না, বড় বিশ্ববিদ্যালয়ে যাও, তাহলে সেইখান থেকেই হয়তো বা সাকসেসটা শুরু হতে পারে। খুব দামি কথা কিন্তু আসলে ভাইয়া, যেহেতু ইনভেস্টমেন্ট করছেন আমরা আসলে সবসময় জানি যে ইনভেস্টমেন্ট অন নলেজ ইজ pays the best interest. সো যেহেতু আমরা বিজনেসের স্টুডেন্ট, তো আসলে আমি ওই জায়গাতে ইনভেস্ট করবো যেখান থেকে আসলে আমি বেস্ট রিটার্নটা পাচ্ছি। এখানে রিটার্ন বলতে কিন্তু যে ফাইন্যান্সিয়াল রিটার্ন এটাই না, এখানে রিটার্ন হতে পারে যে আপনার কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি লার্নিং। আপনি যখন আপনার সারাউন্ডিংয়ে যখন ভালো ভালো ফ্যাকাল্টি পাচ্ছেন, যারা আসলে আপনার নোবেল লরিয়েট ফ্যাকাল্টি পাচ্ছেন, যাদের বই আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, সো এই টাইপের ফ্যাকাল্টি যখন আপনি পাচ্ছেন, তখন এখান থেকে কিন্তু আপনার লার্নিংটা অনেক বেশি হচ্ছে। এই লার্নিং থেকে কিন্তু আসলে আপনার আউটকামটা, যখন আপনি প্রফেশনাল ক্যারিয়ারে যাচ্ছেন, তখন কিন্তু আপনার আউটকামটা অনেক ভালো হবে। আসলে আমরা সবসময় বলি না যে আসলে কয়লার সাথে চললে পর ময়লা লাগবেই, এবং আতরের দোকান বা পারফিউমের দোকানে গেলে পর আপনার গায়ে সুবাস লাগবে। সো আসলে এই ইউনিভার্সিটিগুলো আসলে এই টাইপের ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি গেলে পর আসলে আপনি কিছুটা হলেও আপনি ওই যে ঢাকা ইউনিভার্সিটির কি বলে এটাকে বেলকনি দিয়ে হাঁটলেও আসলে জ্ঞানের অর্জন করা যায়। অবশ্যই। সো আপনি যদি ইনভেস্টমেন্ট যদি আসলে দেশের বাইরেই করেন, আসলে অবশ্যই কেন না ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ আপনার বাজেট কম, যেগুলো একটু টিউশন ফিস কম বা বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি, সেখানে আসলে আপনার খারাপ এডুকেশন পাচ্ছেন এরকম না, বাট যদি আপনার হাতে অপরচুনিটিস থাকে, আসলে সবাই যে আসলে টপ টিয়ার ইউনিভার্সিটি এফোর্ড করতে পারবে সেরকম তো আর না। আসলে আমি যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, তো আসলে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার সারাউন্ডিং পিপলগুলো ম্যাক্সিমামই মিডল ক্লাস ফ্যামিলি। তো যারা আমার এই ভিডিওগুলি দেখতেছে তারা হয়তো বা ডিমোটিভেট হয়ে যাবে যে বসে হয়তো বা খালি টপ টিয়ার ইউনিভার্সিটিগুলি সেট করতেছে। বাট আমি বলার চেষ্টা করতেছি এইটা যে আসলে আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী, যদি আপনার হাতে যদি অ্যাবিলিটি থাকে যে হ্যাঁ আর 5 লাখ টাকা খরচ করলে বা 3,000 পাউন্ড খরচ করলে পর আপনার খুব একটা বেশি প্রবলেম হবে না, সেক্ষেত্রে অবশ্যই আপনি এই টাইপের ইউনিভার্সিটিগুলি আপনার চয়েস লিস্টে রাখবেন। যেহেতু আপনি খরচ করতেছেনই, তো অবশ্যই ইনভেস্টমেন্টটা প্রপার জায়গায় ইনভেস্টমেন্ট করেন। তো এই টপিকের উপরে আমি প্রিভিয়াসলি একটা ভিডিও করেছি, তো ভিডিওটা এখনো পাবলিশ হয়নি, বাট আজকে যখন আপনারা ভিডিওটা দেখছেন এর আগে অবশ্যই পাবলিশ হয়ে গিয়েছে। সো ওই ভিডিওতে আমি কিন্তু ভাইয়া যখন ভিসাটা পায়, তার ই ভিসাটা নিয়ে আমি জাস্ট একটা ভিডিও করেছিলাম যে ভাইয়া ভিসাটা কিভাবে পেলো, বা জাস্ট শর্টে, এবং ওখানে ব্রিফ দিয়েছিলাম যে হ্যাঁ এরকম একটা লং ভিডিও সামনে আসছে। সো ওই ভিডিওতে আসলে আমি বলার চেষ্টা করছিলাম যে আসলে আপনার ইনভেস্টমেন্টটা বা টাকাটা কি আপনি কি জলে ফেলাচ্ছেন কিনা। সো টাকাটা তখনই জলে ফেলাবেন যখন আপনি একটা বিল্ডিংয়ের মধ্যে 5টা ইউনিভার্সিটি রয়েছে, অমুক ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস, তমুক ইউনিভার্সিটির বার্মিংহাম ক্যাম্পাস, এই টাইপের ইউনিভার্সিটি যখন আপনি অ্যাপ্লাই করছেন, যেখানে টিউশন ফিস হয়তো আপনার 10,000 বা 11,000 পাউন্ড,
সেই সব ইউনিভার্সিটি যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আসলে ব্যাপার টাকাটা জলে ফেলাচ্ছেন। সেই ইউনিভার্সিটি ভাই আমিও কাজ করতেছি, বাট আমি ওই ইউনিভার্সিটিগুলি খুব বেশি প্রমোট করছি এরকম না। এখন একটা ক্লায়েন্ট এসে যদি বলে যে ভাই আমি এই ইউনিভার্সিটিতে যাবো, আমি কি তাকে কি ফিরে দিতে পারবো? কারণ তার বাজেটই ওইটা, তার চয়েসই এইটা, তাকে তো আমি তো তাকে ফিরে দিতে পারবো না। সো ওই ইউনিভার্সিটিগুলো আমি তাদের জন্যই রেখেছি। আর যারা আমাকে আস্ক করতেছে বা যারা চিন্তা করছে ভাই আপনি একটু সাজেশন দেন, যেহেতু আপনি 5 বছর ধরে ইউনিভার্সিটি কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত। যেহেতু আমি ব্যাচেলর করেছি সাইবার সিকিউরিটি নিয়ে, সো ইউকের মধ্যে সাইবার সিকিউরিটি কোন ইউনিভার্সিটিগুলো একটু এগিয়ে রয়েছে, যেখান থেকে আমি যদি একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে বের হয়ে দেন আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারে ভালো করতে পারবো। তখন যারা আমাদের কাছে সাজেশন চান তাদেরকে আমরা বেশ কিছু ভালো ভালো অপশনস দিই যে ভাই আপনি এই ইউনিভার্সিটিগুলো চয়েস করতে পারেন। বাট আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি না যে ভাই আপনি এই ইউনিভার্সিটিতে যান। সো চাপিয়ে দেওয়ার আসলে ভাই আপনি পড়াশোনা করবেন, আপনি আপনার বাবার টাকা দিয়ে পড়াশোনা করবেন। সো আমি এখানে কে যে আমি আপনাকে চাপিয়ে দেবো? কারণ আপনার এখানে চয়েসটা সবচেয়ে বড় ম্যাটার করে। কারণ আলটিমেটলি আপনি যদি এফোর্ড করতে না পারেন, আপনি যদি সেই এডুকেশন নিতে না পারেন, আসলে কিন্তু মানে আলটিমেটলি লুজার হবেন আপনি, এজেন্সির কিচ্ছু হবে না। আমার কথাতে আপনার যাওয়ার দরকার নেই বা কোনো এজেন্সির কথাতে আপনার যাওয়ার দরকার নেই। আমরা যে কথাগুলি বলছি আপনি গুগল করেন, আপনি চ্যাটজিপিটি করেন, আপনি রিসার্চ করেন, দেখেন যদি মনে হয় যে হ্যাঁ ত্রিপুরা থেকে যে কথাগুলি বলেছিল সেগুলো আসলে লজিক্যাল, তাহলে আপনি আপনার মতো করে ডিসিশন নেন। বাট কোনো ট্রিপলের কথা তো আপনার কোনো ইউনিভার্সিটি চয়েস করার দরকার নেই, কোনো কান্ট্রি চয়েস করার দরকার নেই, বা অন্যান্য এজেন্সির কথা আপনার বায়াস হয়ে আসলে কোনো ইউনিভার্সিটি বা কোনো কিছু চয়েস করার দরকার নেই। কারণ লাইফটা আপনার, ভালো করলেও আপনি করবেন, খারাপ করলেও আপনি করবেন। সো আমরা কিন্তু একটা স্টেক হোল্ডার হিসেবে আপনার পাশে থাকবো। সো স্টেক হোল্ডার হিসেবে কিন্তু ভাইয়া আমরা কিন্তু আপনার লাইফে লাইবিলিটি নিতে পারবো না যখন আপনি যদি কোনো কারণে যদি আপনি লাইফে ফেল হন। সো ভাইয়া এই জায়গা থেকে একটা স্টুডেন্ট যখন সে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, তার আসলে কি কি গাইডলাইন আগে ফলো করা উচিত, কতদিন আগে অ্যাপ্লাই করা উচিত, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি কিভাবে অ্যারেঞ্জ করা উচিত, যদি একটা প্রপার যদি একটা প্ল্যানিং দিতেন? সো আমি হয়তো বা আপনাদের মতো এক্সপার্ট না, বাট আমি আমার পয়েন্ট অফ ভিউ বা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো। প্রথমে আমি বলবো যখন ইউনিভার্সিটি সিলেকশন আপনার হয়ে গেছে, প্লিজ আপনি তখনই চেষ্টা করবেন যখন কিনা মাত্র আপনার উইন্ডোটা ওপেন হয়েছে ফর দ্য নেক্সট ইনটেক। আপনার সামনে যে পসিবল নেক্সট ইনটেকটা আছে তখনই যাওয়ার চেষ্টা করবেন, যে পর্যাপ্ত সময় আছে। পর্যাপ্ত সময় মানে এটা না যে 6 মাস সময় লাগছে। আই বিলিভ যখন একটা এজেন্সি থেকে আপনি কোঅপারেশনটা পাবেন, আর আপনি যখন ইগার যে আমার প্রসেসটা আমার সব কিছু গুছানো আছে আমি করব, তো সেই জিনিসটার জন্য 2.5 মাস আমার দৃষ্টিতে যথেষ্ট সময়। আর তবে হ্যাঁ, যখন ইউনিভার্সিটির উইন্ডো নেক্সট ইনটেকের জন্য খুলে যায়, আপনার সামনে থাকা যেই নেক্সট ইনটেকটা থাকবে, ট্রাই টু অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই সব কাজটা করে নিলে সবচাইতে ভালো। তার পরবর্তীতে আমি বলবো যে ফিনান্সিয়াল ডকুমেন্ট ইউকে অনেক বেশি ইজি, কনভিনিয়েন্ট দেন দ্যাট অফ দ্য রিমেইনিং 3 কান্ট্রিজ যেগুলো টপ টিয়ার। তো আমার দৃষ্টিতে সেটা মনে হয় যে 28 ডেজ অফ ম্যাচুরিটি পিরিয়ড। অ্যান্ড একটা দেশ যারা হয়তো বা ছেড়কানি করে না সোর্স অফ ফান্ড কোথা থেকে আসলো এই সেই, apart from it's an extraordinary case. আর সেখানে দেখা যাচ্ছে যে আমার হয়তো আমার প্রফেশনাল একটা এক্সপিরিয়েন্স দিতে হয়েছে আপনাদেরকে, আমার কারিকুলাম ভিটা আপনাদেরকে প্রোভাইড করতে হয়েছে, আমার এডুকেশনাল ট্রান্সক্রিপ্টস, ডিগ্রি কমপ্লিশন লেটার্স, রেকমেন্ডেশন লেটার, তো এগুলোর বাইরে আর কিছুই করতে হয়নি। তো আমি যে ব্যবসায় ছিলাম সেই ব্যবসায়িক কাগজপত্রই প্রদান করি। আর এর বাইরে আমার ট্রেড লাইসেন্সও কেউ দেখতে চাইনি বা ট্যাক্স ফাইলও দেখতে চাইনি। বাট আই ওয়াজ প্রিপেয়ার্ড সিন্স এগুলো আমার অবভিয়াসলি প্রয়োজন ছিল। প্রিপারেশন নিয়ে রাখা ভালো, যদি চায় আপনাকে সাবমিট করবেন, আর যদি না চায় তো আসলে কোনো প্রবলেমই নেই। আর প্রিকেস ইন্টারভিউর জন্য যেহেতু আসলে আগে আমরা একটা গদবাধা একটা কিছু কোশ্চেন আনসার দিয়ে দিতাম যে এখান থেকে আসলে একটা স্টুডেন্টকে কোশ্চেন আস্ক করতো। সো যেহেতু এখন কিছু ইউকেভিতে অনেক পলিসি চেঞ্জ হচ্ছে এবং ইমিগ্রেশন পলিসি আসলে এমন একটা জিনিস আসলে এটা আসলে শেষ বলে কোনো কিছু নেই। সো আমি আপনাকে আজকে একটা ইনফরমেশন দিলাম, এটা যে আসলে 1 বছর পর যেটা ভ্যালিড থাকবে বা 1 মাস পর যে ভ্যালিড থাকবে সেটা নাও হতে পারে, এটা ডে টু ডে আপডেটেড হচ্ছে। সো ভাই আপনার প্রিকেস ইন্টারভিউর জন্য আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছেন বা আমাদের টিম থেকে কিভাবে প্রিপারেশন নিতে হেল্প করেছে কিনা, আসলে আমাদের টিমের খুব একটা বেশি কষ্ট করতে হয়নি, কারণ আসলে আমাদের স্টুডেন্ট যে পরিমাণ অ্যাক্টিভ আসলে আমাদের খুব একটা বেশি প্রবলেম হয়নি। তো আসলে আমরা চাই যে এইভাবেই আসলে কাজ করতে, যে একটা স্টুডেন্টের নিজের গরজ থাকুক। কারণ ভাই আমি আপনাকে রেগুলার বেসিসে ফোন করছি, আপনি ফোন ধরছেন, আপনি আপনার ব্যস্ততা দেখাচ্ছেন, আলটিমেটলি ভাই ইন্টারভিউ তো ফেস করবেন আপনি। বাট আসলে এমন আসলে এখন যে একটা সিচুয়েশন এরকম আসছে যে কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে আসলে মনে হয় যে স্টুডেন্টের গরজ থেকে আসলে আমাদের ইন্ডের গরজটা বেশি থাকে। সো সেই জায়গা থেকে ভাই আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে। আমাদের যে মক ইন্টারভিউ যিনি নিচ্ছে সিব্বত ভাই খুবই এডুকেটেড একজন পার্সন। সে আসলে আমাদের স্টুডেন্টকে সবচেয়ে বেশি নার্সিং করে তাদেরকে একটা প্রপারলি ইন্টারভিউ ফেস করানোর জন্য। এবং রাইট নাও আমাদের টিমটা, আমরা ইন্টারভিউ টিমটা আরও বড় করেছি।
আরও এক্সপার্ট আমাদের এখানে রিক্রুট করেছি, যেহেতু ইউকেপি ইন্টারভিউ হচ্ছে। সো যতটুকু আমাদের পক্ষে পসিবল আসলে আপনাকে সুন্দর করে প্রেজেন্ট করা। আসলে আমরা 3 মাস 4 মাস ভাই যেটা বললো 2.5 মাসের মতো আসলে আমরা সময় পাই। এই 2.5 মাসের মধ্যে কিন্তু আসলে আপনাকে কিন্তু ইংলিশ শেখানো আসলে আমার পক্ষে ইম্পসিবল। আপনার যদি ইংলিশটা ভালো হয়ে থাকে, আপনি কিভাবে সেই ইংলিশটাকে প্রেজেন্ট করবেন, কি ধরনের কোশ্চেনের কি ধরনের অ্যান্সার দেওয়া উচিত, ওই ধরনের গাইডলাইন আমরা দিতে পারি। বাট আপনি কিভাবে বলবেন কথা বা আপনার আসলে ইংলিশ ফ্লুয়েন্সি কেমন, আসলে এটা তো আসলে আমার পক্ষে 3 মাস 4 মাসের মধ্যে ভালো করা তো আসলে আমার পক্ষে ইম্পসিবল। বাট ভাইয়া যদি বলতেন আসলে প্রিকেস ইন্টারভিউর জন্য একটা স্টুডেন্ট আসলে কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত, এখন যেহেতু আউট অফ দ্য বক্স কোশ্চেনগুলি হচ্ছে, তো আপনার কেমন এক্সপিরিয়েন্স ছিল? সো টকিং অ্যাবাউট প্রিক্যাস ইন্টারভিউ, আমার ক্ষেত্রেও সেরকমই ছিল যেমনটা বাকি 8-10টা স্টুডেন্টের সাথে হয়ে থাকে। বাট একটু চেঞ্জেস আসছে যখন আমি প্রিক্যাসের প্রিপারেশন নিই। হয়তোবা 6টা বা 8টা প্যাটার্ন অফ সিমিলার প্যাটার্ন অফ কোশ্চেন্স থাকতো। ওয়াই ইউকে, আর তোমার ফিনান্সিয়াল স্পন্সর কে, তোমার বাংলা আফটার কমপ্লিশন অফ ইয়ার এডুকেশন হোয়াটস ইউর প্ল্যান, এইসব ব্যাপার স্যাপার নিয়ে নার্সিং করতে থাকে। দেখা গেল যে যখন কিনা আমি প্রিক্যাসের প্রিপারেশনটা নেই, ইট ওয়াজ সিনারিও যেখানে সব কিছু স্পন্টেনিয়াস হতো। এভরি অ্যান্সার ওয়াজ আ ক্লু ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। আর এখন তো এআই বেসড প্রিক্যাস মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিসে হয়, আর টপ নচ ইউনিভার্সিটি তো এআই বেসডই নেয়। সো সেই ক্ষেত্রে আপনার অন পয়েন্ট থাকতে হবে, টাইমটাও ম্যানেজ করতে হবে। সো এক্স্যাক্টলি, অ্যান্ড টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বড় স্কিল ওইখানে, আই বিলিভ। তো কম সময়ে সবচেয়ে ভালো এডিকুয়েট অ্যান্সারটা যেন আপনি প্রোভাইড করতে পারেন, সেটাই তারা দেখতে চায়। অ্যান্ড প্রথম কথা, যে একজন ছাত্র যদি সেই ইন্টারভিউটা দেয়, সেটা কিছুই না, সেটা হলো ওয়ান টু ওয়ান একটা ইন্টারাকশন। কথাগুলো শুধু আপনি যেগুলো জানেন, আপনার একটা ব্যাচেলার্স করা পর্যন্ত, ব্যাচেলার্স কমপ্লিট করা একটা স্টুডেন্ট বা ক্লাস 12 কমপ্লিট করা স্টুডেন্ট, এটা কমপ্লিটলি সেম জিনিস। মানে এটা কোনো রকেট সায়েন্স না, কোনো ল জিজ্ঞাসা করবেন আপনাকে যেটা আপনি জানবেন না। অবশ্যই আপনি যেটা নিয়ে পড়তে যাবেন, ওইখানে কি সাবজেক্ট আপনি পড়বেন, কি কোর্সগুলো নেবেন, কিভাবে আপনাকে পরীক্ষাগুলো হবে, অ্যাসেসমেন্টের প্রসেসগুলো কি হবে, এগুলো তো জানা একটা স্টুডেন্টের মৌলিক অধিকার। আর সে যদি এটা না জানে, তো কিভাবে সে প্রকাশ করতে পারবে যে আমি একটা জেনুইন স্টুডেন্ট? সো জেনুইন স্টুডেন্ট হওয়ার জন্য যেই ব্যাপারগুলো থাকে, এর বাইরে কিছুই ছিল না। হ্যাঁ, আমি বলবো যে প্লিজ অনুগ্রহ করে কেউ মুখস্থ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন না। কারণ দেখা গেল যে একটু গ্রামাটিক্যাল চেঞ্জ বা যদি আউট অফ দ্য বক্স কিছু কোশ্চেন থাকে, যেগুলো কিন্তু একদমই সাধারণ একটা কনভারসেশনে থেকে থাকে, যখন আমরা আমাদের বড় ভাই বা বড় বোন বা টিচারদের সাথে কথা বলি, আউট অফ দ্য বক্স যে একটা প্রশ্ন থাকে নিজের ব্যাপারে, তোমার পছন্দ কি, তোমার অপছন্দ কি, তোমার জন্য চ্যালেঞ্জেস কি কি থাকবে ইউকেতে আসার পর, অনেক কিছুই থাকতে পারে। তো ওইগুলো আসলে পলিশ করাটা খুবই ইজি যখন কিনা আপনি ওইটার জন্য প্রিপেয়ার্ড। আর যখন প্রিপেয়ার্ড না, তখন মুখস্থ করার অপশনটা আসে। আই গেস ওইটাই ডিফিকাল্টি। মুখস্থ করতে আসলে খুব একটা বেশি লাভ হয় না, কারণ আসলে কোশ্চেনগুলো আসলে খুব যে বেশি একাডেমিক রিলেটেড হয় এরকম না। খুবই ইজি কোশ্চেন, যে ইফ ইউ গেট এ হলিডে হোয়ার ইউ উইল গো অ্যান্ড হোয়াই, এটা কিন্তু আসলে একাডেমিকের সাথে কিন্তু কোনো ধরনের ম্যাচ করতেছে না। এটা কোনো কোর্স মডিউল থেকেও নিয়ে আসে নাই, বা ইউনিভার্সিটির ইনফরমেশন থেকেও এটা নিয়ে আসে নাই। এই টাইপের কোশ্চেনগুলি হয়ে থাকে। সো আসলে একটা জেনুইন স্টুডেন্ট, সে কিন্তু আসলে এই টাইপের অ্যান্সার কিন্তু দিতেই পারছে। জাস্ট আমরা তাকে শেখাচ্ছি যে হ্যাঁ, আপনি 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডসের মধ্যে এটার অ্যান্সারটা কীভাবে হওয়া উচিত, আমরা আপনাকে সেই ধরনের কিছু সাজেস্টেড কোশ্চেন দিচ্ছি। আশা করা যায় যে ওই সেখান থেকে যে মোটামুটি হয়তো বা ভাই আমরা 60% বা 70% সেখান থেকে আমরা কমন পাই। বাকি 30% কিন্তু আসলে আপনার আউট অফ দ্য বক্স আসে, এবং যার প্রফিসিয়েন্সি ভালো তার জন্য সেই 30% খুব একটা টাফ কল না। এক্স্যাক্টলি। অ্যান্ড আমিও এটা মনে করি যে কখনো কোনো স্টুডেন্টের এটা বোঝার দরকার নেই যে আমার ইউকে অ্যাকসেন্টে কথা বলতে হবে বা আমার ইউএস অ্যাকসেন্টে কথা বলতে হবে, তাহলেই হয়তো বা আমার অ্যান্সারটা বেশি গ্রহণযোগ্য হবে। সেটা কখনো না। আপনার কন্টেন্টটা ম্যাটার করে, আপনি কি বলছেন। আর সিম্পল থাকাটাই ভালো। একটা স্টুডেন্ট কি চিন্তা করতে পারে, এর বাইরে কিছু এক্সট্রাঅর্ডিনারি করার কোনোই প্রয়োজন নেই, কারণ তারা ওইটাকে তোয়াক্কাও করবে না। সো দ্যাটস থিং, অনলি থিং দ্যাট আই উড লাইক টু হাইলাইট অ্যাবাউট প্রিক্যাস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মনে হচ্ছে পডকাস্ট একটু বড় হয়ে গেল, বাট খুবই ইনফরমেটিভ ছিল। আমরা আশা করি যারা আসলে ইউকেতে পড়াশোনা করতে চান, সো এতটুকু সময় আপনাদের দেওয়াই উচিত কিছু ব্যাপারে রিসার্চ করার জন্য। সো আসলে এটা আসলে আপনার কিন্তু রিসার্চের একটা পার্ট, এই ভিডিওটা দেখা। সো কারণ অনেক ধরনের অতিরঞ্জিত অনেক ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, বাট আসলে দিন শেষে বাট পুরো 1 ঘন্টা ভিডিও দেখার পরে আলটিমেটলি ভিডিওটা দেখার পরে আসলে অনেকে বলে যে খালি 1 ঘন্টা নষ্ট করলাম, আসলে কোনো ইনফরমেশন পেলাম না। বাট আমি আমার এন থেকে যতটুকু সম্ভব আমি ট্রাই করি যে আমি গত
একটা গত ফ্রাইডেতে আমার একটা ভিডিও পাবলিশ হয়েছে, যেখানে আমার কাজিন ছিল, যেটা ও ইউকেতে লাস্ট 5 ইয়ার্স ছিল, 5 ইয়ার্স পড়াশোনা করার পর এখন স্পন্সর জবে রয়েছে, এবং সে আসলে স্পন্সর জবটা কিভাবে ম্যানেজ করলো, তার গ্র্যাজুয়েশনটা কেমন ছিল, সে অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে গেছে, তার ওয়াইফ ইউনিভার্সিটি সাউথ ওয়েস্ট থেকে তার মাস্টার্স কমপ্লিট করেছে, একেবারে প্যান্ডামিকের সময় গিয়েছে আর কি। তো ওই সময় আপনার কোয়ারেন্টাইন ছিল 10 দিন, দেন বাসায় এসে পুলিশ এসে চেক করতো যে আসলে কোয়ারেন্টাইন সে মেনটেন করতেছে কিনা। তো আসলে ওই জায়গা থেকে সে সার্ভাইভ করে 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 এখন রাইট নাও সে স্পন্সর জব পেয়েছে, এবং নট এ স্পেন্ডিং অন সিঙ্গেল প্যানি। অনেকে 10,000, 15,000, 20,000 পাউন্ড স্পন্সরশিপ কিনে, বাট আমাদের স্টুডেন্ট কিন্তু উইদাউট মানে কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াই সে স্পন্সরশিপ জব পেয়ে গেছে। সো তার একটা এক্সপিরিয়েন্স সে শেয়ার করছে। সো আমরা আসলে চেষ্টা করি ভাই আসলে একটা স্টুডেন্টের কাছ থেকে যে রিয়েল, যেহেতু আমি ভাই আমার কোনো ব্রিটিশ ডিগ্রি নেই, তো আসলে আমার পড়াশোনার যেহেতু বাংলাদেশে, তো আসলে আমি আপনাদেরকে সেইভাবে আসলে বলতে পারি না যে ওখানকার এডুকেশনটা কী ছিল, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার যেহেতু স্টুডেন্টের সাথে যেগুলি কথাবার্তা হচ্ছে, ভাইয়া গেলে পরে আমি অনেক ইনফরমেশন পাবো বার্মিংহাম সম্পর্কে, অ্যাস্টন সম্পর্কে আরও ডিটেলস ইনফরমেশন পাবো। আসলে আমার লার্নিংগুলি এই জায়গা থেকেই, যেহেতু আমাদের ইউনিভার্সিটির সাথে ডিরেক্ট কোলাবোরেশন রয়েছে, ইউনিভার্সিটি থেকে আমি অনেক ইনফরমেশন নিতে পারি। সো এই ইনফরমেশনগুলো আসলে আমি আমার কাছে রেখে আসলে কি হবে, এই ইনফরমেশনগুলি আমার যদি আমি সবার কাছে ছড়িয়ে দিই, তাহলে আসলে একটা নেশন বা একটা টার্গেট অডিয়েন্স তাদের আসলে বেনিফিট হবে। সো এই জন্য আসলে আমার এই ভিডিওগুলি করা, সোশ্যাল মিডিয়াতে আসলে আমাদের প্রেজেন্স বাড়ানো, যাতে আমরা কিছু আপনাদের জন্য ভ্যালু অ্যাড করতে পারি। সো এতক্ষণ ধরে যারা ভ্যালু অ্যাড করলেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যদি মনে হয় যে হ্যাঁ আপনার আজকের এই ইনফরমেশনটা আপনার জন্য ভ্যালু অ্যাড করেছে, আসলেই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। কারণ আপনি যদি পরবর্তীতে একটা ভিডিও এই টাইপের ইনফরমেশন ভিডিও পেতে চান, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে পরে আপনার জন্য ভালো, সাথে সাথে আমরা অনেক বেশি খুশি হব। সো ভাইয়া, কংগ্রেচুলেশন অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা আসলে অনেক স্টুডেন্ট নিয়ে আমার কাজ করা হয় প্রত্যেক বছর প্রত্যেক ইনটেকে, বাট এত হাম্বল একটা পার্সন, ভাইয়া যেই ব্যাকগ্রাউন্ড, ভাইয়া যেই ফ্যামিলি বিলং করে, সেই ফ্যামিলির আসলে আমাদের কাছে নর্মালি আমরা মনে করি যে আসলে তারা একটু মানে মুডি থাকবে বা একটু অহংকারী থাকবে বা থাকবে, বাট ভাইয়া আসলে ভাইয়া লিভস ইন গুলশান, সে গুলশান থেকে সে মিরপুর ডিএইচএসে সে এসে আমাদের সাথে যে সুন্দর করে কোঅপারেশন করেছে বা যতটুকু হাম্বল ছিল, পোলাইট ছিল, আমি দেখছি আসলে যেই স্টুডেন্টগুলো বেশি আপনার অনেক বেশি ছটফট করে তাদের কাজে না কেন লেন্দি হয়ে যায়, আর যারা বেশি একটু প্যাশেন্স নিয়ে আছে তাদের কাজটা আসলে খুব ইজিলি জ্ঞান আসলে বের হয়ে যায়। তো ভাইয়ারও আসলে দেখতাম যে সেম জিনিসটাই হলো, ভাই আসলে খুবই পোলাইট, খুবই হাম্বল হিসেবে ভাই আমাদের সাথে কাজ করেছে, এবং আউটকামও ভাই খুব কুইকলি পেয়ে গেছে, খুব সুন্দর মতো তার ভাইয়া লাক ফেভার করছে, সাথে সাথে আমাদের লাকটাও ফেভার করছে। ভাই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর নিয়ার ফিউচার। ইনশাল্লাহ আপনি যেভাবে আমাদের সাথে সম্পর্ক রেখেছেন, আশা করি ইউকেতে যাওয়ার পর সেই সম্পর্কটা অবশ্যই থাকবে, এবং আমরা একসাথে ইনশাল্লাহ আমরা বিলিভ করি যে ইনশাল্লাহ আমরা একসাথে গ্রো করব, এবং আমি অলওয়েজ বিলিভ করি যে গ্রো টুগেদারের ব্যাপারে। ডেফিনেটলি আই উড অলসো লাইক টু থ্যাংক ট্রিপলয়, কারণ ট্রিপলয়ের প্রত্যেকটি মেম্বার ফার্স্ট অফ অল দে আর ইয়াং ব্লাড, অ্যান্ড আজকে অ্যালফা যুগে আসার পর আমরা যখন মিলেনিয়ালরা বসি একসাথে, তখন দেখা যায় যে অনেক কানেক্ট করতে পারি, কারণ 90s কিডস বলে অনেক প্রচলিত গল্প ছড়িয়ে থাকে আজকাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে, কিন্তু আমরা মিলেনিয়াল যারা কিনা প্রি-90sদের নিয়েও আমরা একত্রিত। তো সবচেয়ে বড় কথা যেটা হলো গিয়ে সেখানে আন্তরিকতাটা খুব ম্যাটার করে। আমার ইচ্ছা বিদেশে পড়াশোনা করব, সেখানে আমার এজেন্সিরও কি একই ইচ্ছা আছে কিনা, তারও কি ইচ্ছা, সে সেম ইচ্ছা পোষণ করে কিনা, এটা অনেক বড় একটা ফ্যাক্ট। আর এইখানে আমার পেশেন্স থাকার পিছনে বড় রিজনটাই ছিল, কারণ আমার এজেন্সির প্যারা আমার থেকে বেশি ছিল। সো দ্যাট ওয়াজ হোয়াট কেপ্ট মি রিয়েলি পেশেন্ট, অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যান অ্যামেজিং জার্নি। আই উড ডেফিনেটলি টেল দ্য ইয়াং ব্লাডস অফ দ্য নেশন, আপনারা আসতে পারেন, আপনাদের সময় একটু খরচ করে কাউন্সেলিংটা নিয়ে যান, বাকিটা আপনাদের একান্তই বিষয়। তো ইউল হ্যাভ আ গুড এক্সপিরিয়েন্স অ্যাকর্ডিং টু মি। Thank you so much. Thank you so much, bhai. Thank you so much.